তো আমি প্রশ্ন ধরে ধরে এবং প্রশ্নের আলোচনাটা কেমন হবে, সেটা কেমন ভাবে লিখতে হয় সেটাও কিন্তু দেখিয়ে দিয়েই কিন্তু আমি আলোচনা করি। এমন না যে স্যার আপনি আলোচনা করেন, আপনার আলোচনা শুনি, শুনতে তো তখন তো ভালোই মনে হয়, কিন্তু পরে আমরা লিখতে পারি না, কিভাবে লিখবো এটা কিন্তু না। আমি কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর মানে সহই কিন্তু আমি তোমার বলার চেষ্টা করি। দেখো একদম মনে হচ্ছে যে একটা নোট মানে নোট একটা নিয়ে এসে তোমাদের সাথে আমি কথা বলছি, এরকম কিন্তু আমরা সব নর্মালি কলেজে ক্লাসে ফেস্টিভ্যাল যেভাবে আলোচনা করি ওইভাবে কিন্তু আলোচনা এখানে হচ্ছে না। একদম সরাসরি উত্তরপত্র দিয়ে তোমাদের সাথে আমরা কথা বলি। তো সেখানে যেমন আমি ওই প্রশ্নটার কথা বলি, প্রথম প্রশ্ন যে ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষা বর্ণ তৈরি করে না। তো সেখানে ইমামি শুরুটা খুব সুন্দর করে করেছিল, এই জন্য তাকে আমি 2 এর মধ্যে 5 দিয়ে শেষের দিকে এসে একটু সে এলোমেলো করে ফেলছে। সেটা হলো যে বর্ণ তৈরি হয় কিভাবে, বর্ণ তৈরি হয় ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে ইলেকট্রন প্রত্যেকটা মৌলের যোজ্যতা স্তরে ইলেকট্রন থাকে। এই ইলেকট্রনগুলোর শক্তি নিয়ে কি করে উচ্চ শক্তি স্তরে তারা গমন করে। আবার সেই শক্তি যখন ছেড়ে দেয়, দিয়ে যখন আবার প্রাথমিক স্টেজে যখন চলে আসে, তখন এই যে শক্তিটা যে ছেড়ে দিলে সেটিকে আমরা দৃশ্যমান আলো হিসাবে দেখি। এই হচ্ছে বর্ণ তৈরি করার সহজ একটা উত্তর, মানে সংক্ষিপ্ত উত্তর। এই কথাটাই তোমাকে বলতে হবে যে ইলেকট্রন উপরের দিকে যায়, এনার্জি গ্রহণ করে উপরের দিকে যায়, আবার সেগুলো আবার নিচের দিকে চলে আসে। এখন এই যে ইলেকট্রন যাওয়া এবং চলে আসে, এইটাই আমরা কখনো বলবো যে না, এই পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন যাওয়ার এই ঘটনাটা ঘটে না। আবার কখনো বলবো যে হ্যাঁ, তাদের ক্ষেত্রে ঘটে। যার ক্ষেত্রে ঘটে না সে বর্ণ তৈরি করতে পারে না, আর যার ক্ষেত্রে ঘটে সে বর্ণ তৈরি করতে পারে। এই ছিল উত্তর। তো উত্তরের যে সহজ যে প্রথম যে শুরুতে যে ব্যাখ্যাটা, সেটা ইমামি খুব সুন্দর করে দিয়েছে যে কিভাবে ইলেকট্রন উপর দিকে যায়। তো যাই হোক, আমি ওই শেষেরটাই বলবো যে কেন ইমামি 0.5 মিস করলো, আর দুই কেন হলো না। তো ওখানে বলতে হবে যে ম্যাগনেসিয়াম দিতে পারেন এই জন্য যে ম্যাগনেসিয়ামের একদিকে হচ্ছে আকারটা ছোট। আকারটা ছোট হলে কি হয়, এটা আমরা নেক্সট আলোচনাতে আমরা এই কথাগুলো শিখবো। আকারটা ছোট, আরেকদিকে হচ্ছে তার ইলেকট্রন বিন্যাসটা ছিল স্থিতিশীল। ম্যাগনেসিয়াম 12টা, ম্যাগনেসিয়াম ছিল 12। সেখানে তোমার ওই ইয়াতে এস অরবিটালে 2টা ইলেকট্রন থাকে, আর তার আগে আগে যে 10টা ইলেকট্রন সেটা হচ্ছে নিয়নের ঘর। তার মানে ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল, আবার এবং তার আকারটা ছোট। এই আকার ছোট, ইলেকট্রন স্থিতিশীল, এই অবস্থায় তাকে হিট করলে তার যে ওই যোজ্যতা স্তরের ইলেকট্রন, সেই যোজ্যতা তোমার এই স্থিতিশীলতা নষ্ট করে সেই ইলেকট্রনগুলো উপর দিকে আসলে নেওয়াটা সম্ভব হয়। এই আপনার সাধারণ যে দীপশিখা বা সাধারণভাবে আমরা তাকে আমরা জ্বালানোর চেষ্টা করি, এই তাপ থেকে ওই অবস্থাটা ঘটে না, ইলেকট্রনগুলো উপর দিকে যেতে পারে না। ফলে উপর দিকে তারা যেতে পারে না, অর্থাৎ তারা শক্তি নিয়ে উপর দিকে যায় না, আবার উপর থেকে যাওয়ার নিচের দিকে শক্তি ছেড়ে দিয়ে আসবে, এই ঘটনাটাও ঘটে না। এই জন্যই তারা আসলে বর্ণ তৈরি করতে পারে না। তো এটা ছিল ওই প্রশ্নের ব্যাখ্যা। তো প্রথমে যে শুরুটা যেভাবে করা দরকার ওইটা লিখে তারপরে ব্যাখ্যাটা দেওয়ার পর তারপর বলতে হবে যে হ্যাঁ, এটা হয় যে ম্যাগনেসিয়ামের আসলে কারণটা হলো এই যে আকারটা ছোট, তার ইলেকট্রিক বিন্যাসটা স্থিতিশীল হওয়ার কারণে তার ক্ষেত্রে আমরা এই সাধারণ তাপ থেকে যে আলো থেকে যে তাপ পাওয়া যায়, সেই তাপ দিয়ে ইলেকট্রন আসলগুলোকে উপরের দিকে আসলে ওইভাবে সে পরিবর্তন করা যায় না, অর্থাৎ ইলেকট্রিক বিন্যাসটা চেঞ্জ করা যায় না, ফলে সে আসলে শিক্ষা পরীক্ষা বর্ণ তৈরি করে না। এই ছিল 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন ছিল পানি এবং H2S। পানি এবং H2S তারা একজন 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 হয়ে যায় তরল, আরেকজন হয়ে যায় কঠিন। তো সেখানে আমি কিন্তু দেখো বলছিলাম তোমাদের একটু দেখানোর চেষ্টা করেছিলাম। দেখো যে পানি H2S এর 2টা যৌগের কেন্দ্রীয় মৌল হচ্ছে, একটা হচ্ছে অক্সিজেন, আরেকটা মৌল হচ্ছে হলো সালফার। তো দুজনই একই গ্রুপের মৌল, আবার দুজনই একজনের সাথে একটা নির্দিষ্ট মৌলের সাথে তারা বন্ধন তৈরি করে, সে হলো হাইড্রোজেন। অথচ একজনকে বলছে যে না, সে হচ্ছে তরল, আরেকজনকে বলছে সে হচ্ছে তোমার গ্যাসিয়াস। তো এটার ব্যাখ্যাটা তোমাদেরকে, তোমরা যারা লিখছো তাদের মোটামুটি কাছাকাছি হয়েছে। এই দেখো এখানে এখানে যে জিনিসটা তোমরা একটু মানে করার চেষ্টা করছো, কম্পেয়ার করার চেষ্টা করছো, সেটা তোমরা বলেছো কি যে অক্সিজেন এবং সালফারের মধ্যে তড়িৎ পার্থক্য বেশি না। এই কথাটা আমার এখানে খুব একটা আমার প্রয়োজন নেই। কারণটা হলো কি যে পানির অণুকে আমরা পোলার অণু হিসাবে আমরা প্রমাণ করে দেবো, আর H2S এর অণুটাকে আমরা অপোলার হিসেবে আমরা প্রমাণ করবো। তো পানির অণুকে যদি পোলার হিসেবে যদি আমরা প্রমাণ করতে চাই, তাহলে পানিতে পরমাণু আছে 2টা, একটা হলো অক্সিজেন আর একটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে আমরা তড়িৎ কম্পেয়ারটা আমরা করবো। এটা ছিল একটা মানে পয়েন্ট। আর ওদিকে H2S এবং H2S এ হাইড্রোজেন এবং সালফার এবং হাইড্রোজেনের মধ্যে তড়িৎ পার্থক্য কথা এখানে আমরা বলার চেষ্টা করবো, যে এখানে বলার চেষ্টা করে বলবো যে না, এটা আসলে পোলার না।
তাহলে পানিকে বানাবো পোলার, আর H2 পোলার হবে না। এই যে পোলার যে বানালাম, তখন আমরা বলবো যে পানি একটা পোলার অণু হওয়ার কারণে এই পোলার অণুগুলো যখন একাধিক অণু যখন পরস্পর কাছাকাছি আসে, তখন একজনের, এখানটা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, একজনের ধনাত্মক, এখানে একটা ইয়া হবে তোমার মাইনাস হবে, সেটা দেওয়া হয়নি, এখানে ওঠে নাই। এই অক্সিজেন হচ্ছে মাইনাস, ডেল মাইনাস, আর হাইড্রোজেন হচ্ছে ডেল প্লাস। তো যাই হোক, এখানে একটু মানে চিহ্নগুলো দেওয়া হয়নি, একটু অসম্পূর্ণ রয়ে গেছে। তো একটা পানির অণু অক্সিজেন ধনাত্মক প্রান্ত, এই H ছিল প্লাস, আর অক্সিজেনটা ছিল মাইনাস। তো একটা ধনাত্মক, একটা ঋণাত্মক। আবার একটা পানির একটা ঋণাত্মক, আর একটা হচ্ছে ধনাত্মক। এইভাবে তাদের মধ্যে একটা দুর্বল একটা আকর্ষণ বল তৈরি হয়। কেন? যে এই যে প্লাস ডেল আর হচ্ছে মাইনাস ডেল অর্থাৎ আমরা যেমন তোমরা এর আগে করেছো যে সোডিয়াম প্লাস সম্ভব, 2 প্লাস সম্ভব না। ওই প্লাস আর এই প্লাস কিন্তু একরকম না। এখানে কিন্তু দেখো, এখানে ছোট্ট একটা, এখন তোমরা বুঝতে পারছো কিনা, এখানে এই প্লাসটা কিন্তু ডেল এইচ, মানে প্লাস ডেল মানে অর্থাৎ এখানে চার্জটাকে কিন্তু আমরা এখানে কম বেশি কথা বলবো। কিরকম? সেই কম বেশি কথাটা কিরকম আমরা ভাবে বুঝাবো। যেমন তুমি যদি একটা ফ্যানের কথা বলি, আমরা যে ফ্যান ঘুরাই এবং লাইট জ্বলাই, দেখো লাইটটা সুইচ দিলে জ্বলে যায়। সেই লাইট কিন্তু আমরা সে কত বেশি আলো দেয়, কত কম আলো দেয়, এটা কিন্তু আমরা পড়তে পারি না। সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বলে ফেলে। তার মানে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে হয় প্লাস না হয় মাইনাস। কিন্তু যদি আমরা ফ্যানের কথা বলি, ফ্যান কিন্তু আবার একটা যন্ত্র ব্যবহার করে সেটাকে রেগুলেট করা যায়। অর্থাৎ ফ্যানকে আমরা জোরেও ঘুরাতে পারি, মিডিয়াম জোরেও ঘুরাতে পারি, আবার একটু লো স্পিডেও আমরা ঘুরাতে পারি। তার মানে এইখানে আমরা বলতে পারি যে তাহলে এখানে শুধু প্লাস শুধু মাইনাস এখানে মানে না বললে আমরা আমাদের প্রকাশটা ভালো হবে। এখানে আমরা বলবো যে ডেল, মানে এখানে আমরা ডেল কথাটা ইউজ করব। যখন খুব জোরে করে তখন হয়তো বললাম যে এটা ডেল প্লাস, যখন একটু আস্তে করে তখন আমরা মিডিয়াম, তখন আর বললাম যে না এটা হচ্ছে ডেল প্লাস, যখন আরেকটু আস্তে করে তখন হয়তো ডেল মাইনাস মানে প্লাস, এরকম ভাবে। অর্থাৎ এখানে ডেল অর্থাৎ ঘনমাত্রাকে এখানে আমরা মানে কম বেশির কথা আমরা বলতে পারি। আর শুধু প্লাস আর শুধু মাইনাস দিয়ে এটা হয় অনেক বেশি, না হলে নাই। সেই প্লাসের ক্ষেত্রে এরকম। আর ডেল যখন আমরা ইউজ করব, তখন আমাদের এই বিষয়টা হবে হচ্ছে যে হ্যাঁ এই বিষয়টা কম বেশি হবে। সে কম বেশিটা হবে কিভাবে, সেটা আমরা কিন্তু ফ্যানের উদাহরণ দিয়ে রেগুলেট করলাম। বা তুমি এক গ্লাস শরবত তৈরি করো, শরবতকে বিভিন্ন ঘনমাত্রার মিষ্টিতে তৈরি করা যায়। অনেক বেশি মিষ্টি হতে পারে, অনেক মিডিয়াম হতে পারে, কম হতে পারে, একেবারেই কম হতে পারে। সেই ক্ষেত্রে এই যে মিষ্টির যে ঘনমাত্রা, শরবতের যে আমরা মিষ্টিতে তৈরি করলে সেই মিষ্টির ঘনমাত্রাকে তখন আমরা ডেল দিয়ে আমরা ইউজ করতে হবে। তো যাই হোক, এখানে যেহেতু ডেল, তার মানে এখানে কমপ্লিটলি সে প্লাস না, এটা দুর্বল। এখানে একটা কম, একটা ছোট্ট একটা চার্জ তৈরি হয়েছে। ঠিক অক্সিজেন ওখানে ছোট চার্জ তৈরি, হাইড্রোজেন ওখানে ছোট চার্জ তৈরি। এই ছোট ছোট চার্জগুলোর মধ্যে আকর্ষণটা হয় ছোটই হয়। তো এই যে ছোট আকর্ষণের কারণে তাদের মধ্যে যে একটা বন্ধন তৈরি হলো, যেটা আমরা ডট ডট দিয়ে দেখেছি, এটা কিন্তু কমপ্লিট একটা টান না, মানে কমপ্লিট একটা বন্ধন না, ডট ডট দেখে এই ডট ডট এই অর্থাৎ এই বন্ধনটাকে আমরা বলছিলাম হাইড্রোজেন বন্ধন। অর্থাৎ হাইড্রোজেন বন্ধনকে এইভাবে লিখতে হয়, এটাই লেখার নিয়ম। তো এই যে তাহলে পানি হচ্ছে একটা পোলার অণু। কিভাবে পোলার অণু হলো? আমরা বলছিলাম যে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে তড়িৎ-নিয়তকতার পার্থক্য অনেক। এই অনেক হওয়ার কারণে অক্সিজেন ক্ষমতা বেশি, সে বন্ধন ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে নেয়, ফলে তার দিকে একটু ডেল মাইনাস হয়ে যায়, আর ওদিকে হাইড্রোজেনের দিকে কমে যাওয়া বলে সে ডেল প্লাস হয়। তো এই যে পানি হয়তো পোলার হয়ে গেল। তো এই যে একাধিক পোলার অণু যখন পরস্পরের কাছাকাছি আসে, একজনের ধনাত্মক মানে প্রান্ত আর একজনের ঋণাত্মক প্রান্তের মধ্যে একটা আকর্ষণ বলের সাহায্যে তারা পরস্পর সংযুক্ত হয়ে চেইন আকারে অবস্থান করে। তো এই যে দুর্বল আকর্ষণ বল যদি সংযুক্ত হলে এটিকে আমরা হাইড্রোজেন বন্ধন বলি। তো পানির মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে কয়টা থাকবে এটা আমরা হিসাব করে বলতে পারবো না, কারণ একটা পানির অণুতে অ্যাভোগাড্রোর সংখ্যা অনুসারে অনেকগুলো, যেটা হিসাব করে বলাই করি যে 6.023 10⁻23 এতগুলো পানির অণু থাকে 1 মোল পানিতে। তো এরকম এই জন্য যেহেতু অনেকগুলো পানির অণু থাকে, তাহলে অনেকগুলো হাইড্রোজেন বন্ধন থাকবে, যদিও সে বন্ধনগুলো দুর্বল। আবার হয়তো বলতে পারে যে স্যার বন্ধন তো দুর্বল, আমরা তো সাধারণ তাপ দিয়ে ভেঙে ফেলতে পারি। হ্যাঁ, সেটাও সম্ভব, কিন্তু এখানে কেন সম্ভব না আমি সেটা তোমাদের উদাহরণ বুঝিয়ে দিচ্ছি। যে ধরো তোমরা যে মানুষ টেইলাররা সুতা দিয়ে সেলাই করে, কাটিং সুতা, চিকন সুতা দিয়ে সেলাই করে, সেই সুতা তুমি যদি একটা ছিঁড়তে যাও, হ্যাঁ খুব সহজে ছেড়া যাবে। দুটো যদি ছিঁড়তে যাও একটু শক্তি বেশি লাগবে, তিনটা যদি আরেকটু বেশি লাগবে। এরকম যখন তোমার সুতার সংখ্যা যখন তুমি যত বাড়াতে থাকবা, তখন তোমার কাছে শক্তিটা আরো বেশি মনে হবে। তো এখানেও দেখো ছোট শক্তি কিন্তু অনেকগুলো থাকার কারণে আসলে সেই ছোট শক্তিগুলোকে আসলে স্বাভাবিক তাপমাত্রা ভাঙাটা সম্ভব হয় না। এই জন্যই যেহেতু তারা একসঙ্গে অনেক সংখ্যক, অর্থাৎ এই একসঙ্গে অনেক সংখ্যক থাকার, এটাকে আমরা বলেছি পরিমারীয় অবস্থা। এই যে পরিমার আকারে থাকে বলে তাদেরকে আর সাধারণ তাপমাত্রা বিচ্ছিন্ন করে, হাইড্রোজেন বিচ্ছিন্ন করে পানির অণুগুলো বিচ্ছিন্ন করা যায় না। যে তাহলে সাধারণ তাপমাত্রা থেকে যে তাপ পাওয়া যায়, সেই তাপে
এই হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে পানির অণুগুলোকে বিচ্ছিন্ন করা যায় না বলে তারা সাধারণ তাপমাত্রা হচ্ছে কি গ্যাসিয়াস, তরল। আর পক্ষান্তরে H2S, এখানে বলতে হবে হাইড্রোজেন এবং হাইড্রোজেন এবং সালফার, হাইড্রোজেন এবং সালফারের মধ্যে তড়িৎ পার্থক্য খুব কম থাকার কারণে এই যে আমরা একটু আগে বললাম যে যার ক্ষমতা বেশি সে ইলেকট্রন বেশি করে নেয়, আর যার ক্ষমতা বেশি সেটা ধরে রাখতে পারে, এই ঘটনাটা ঘটে না। যেহেতু পার্থক্য কম, তার মানে বন্ধন ইলেকট্রন দুইটা পরমাণু মাঝে মাঝে সুন্দরভাবে সুষমভাবে বন্টিত থাকে। বন্টিত থাকার কারণে ইলেকট্রন ডিস্ট্রিবিউশন হয় না, ফলে এখানে পোল বা মেরু মানে কোনো ধনাত্মক বা ঋণাত্মক চার্জ তৈরি হয় না বলে এই পরমাণুগুলোর মধ্যে ওই ধরনের মানে হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না বলে এই পরমাণুগুলো একক অণু হিসেবে অবস্থান করে। এই জন্য তারা সাধারণ তাপমাত্রায় গ্যাসিয়াস। এই ছিল পানি এবং H2S এর মানে তাদের ভৌত অবস্থা ভিন্ন হওয়ার হচ্ছে ব্যাখ্যা। তো এইভাবে যদি লেখো তাহলে জিনিসটা অনেক সুন্দর হয়। তো যাই হোক, ইমামি চেষ্টা করেছিল, কিন্তু ওই তোমাদের সমস্যাটা হয়েছে তোমরা কম্পেয়ার করছো অক্সিজেন এবং সালফার। না, এখানে অক্সিজেন তো সালফার তো দুইটা মৌল আলাদা আলাদা দুইটা যৌগের মধ্যে আছে, এই জন্য আমরা এই দুজনকে কম্পেয়ার করব না, বরং কম্পেয়ার করব হচ্ছে অক্সিজেনের সাথে যিনি আছে তার সাথে অক্সিজেনে কম্পেয়ার করব, আর সালফারের সঙ্গে যে পরমাণু আছে তার সঙ্গে আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার করে আমরা বলবো এটাতে পোল বা মেরু বা তৈরি হয়, এটা হচ্ছে পোলার যৌগ, এখানে পোল বা মেরু তৈরি হয় না বলে এটা হচ্ছে অপোলার যৌগ। তো পোলার হলে এক ধরনের বন্ধন তৈরি হয়, যেটাকে আমরা হাইড্রোজেন বন্ধন এখানে বলছি, আর অপোলার বলে এখানে কোনো বন্ধন তৈরি হয় না বলে তার একক হিসেবে অবস্থান করবেন, তার হচ্ছে গ্যাসিয়াস। এভাবে বলতে পারলে আর সুন্দর হতো। তারপরে ছোট দুইটা প্রশ্ন আছে এখানে, তোমরা যেটা লিখছো হ্যাঁ লেখাটা ঠিকই আছে, কিন্তু তারপর আমার মনে হচ্ছে যে একটুখানি কেন যেন একটুখানি মানে বুঝতে মনে একটু সমস্যা। তো রিলিগেন্টের সংজ্ঞা দিয়েছো, আর দেখো প্রত্যেকটি জিনিস উপস্থাপনের ক্ষেত্রে একটা সুন্দর বলে একটা কথা আছে, সেটা হলে তুমি একটা জিনিস কাকে বলবে সেই কথাটা বলতে গিয়ে কিন্তু উদাহরণটা চলে আসবে না। যে যেমন হ্যাঁ, যেমনটা আমরা উদাহরণ সংজ্ঞাটা একদম কমপ্লিটলি দেওয়ার পরে যে হ্যাঁ এই কারণে এইটা বলে, যেমন এই একটা। তো এইভাবে যদি তোমরা লেখো জিনিসটা সুন্দর হয়। তাহলে তুমি লিগেন্টের সংজ্ঞায় দাও যে লিগেন্ট হচ্ছে আমাদের একটা প্রজাতি যাতে মুক্তজোড়ী ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনগুলো তারা দিতে পারে, মুক্তজোড়ী ইলেকট্রন অন্য দাতা পরমাণু হিসেবে তারা অন্যকে দিতে পারে। এই জাতীয় পরমাণু বা মানে পরমাণু বা পরমাণু গুচ্ছ বা আয়ন বা যৌগগুলোকে আমরা লিগ্যান্ড বলি। যেমন অ্যামোনিয়া হচ্ছে লিগ্যান্ড, পানি হচ্ছে লিগ্যান্ড, সায়ানাইড আয়ন হচ্ছে লিগ্যান্ড, এগুলো হচ্ছে লিগ্যান্ডের উদাহরণ। আর সন্নিবেশ সংখ্যা হলো যে একটা তোমার কেন্দ্রীয় ধাতব পরমাণু, অর্থাৎ কেন্দ্রীয় ধাতব পরমাণুতে কি লিগ্যান্ডটা সন্নিবেশ বন্ধনের মাধ্যমে সংযুক্ত হয়ে জটিল যৌগ তৈরি করে। তো এই যে এখানে যে তোমার কেন্দ্রীয় পরমাণু বা ধাতব আয়নের সঙ্গে যে যতগুলো লিগ্যান্ড যুক্ত হয় সন্নিবেশ বন্ধনের মাধ্যমে, এই তত সংখ্যাটাই হচ্ছে হলো সন্নিবেশ সংখ্যা। আর এই সন্নিবেশ সংখ্যা হচ্ছে প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে, ধাতব মৌলের ক্ষেত্রে হচ্ছে নির্দিষ্ট। সেখানে তোমার 2 থেকে শুরু করে বেশ কয়েক নাম্বার পর্যন্ত হতে পারে। তো এইভাবে কথা বলা ছিল। তো সেখানে তুমি দিতে পারো যে হ্যাঁ এই হচ্ছে একটা আয়ন, এটা যে তোমার একটা আয়ন, এখানে আয়নের কপারের সন্নিবেশ সংখ্যা কত? কপারের সন্নিবেশ সংখ্যা হচ্ছে 4, কারণ এখানে 4টা লিগ্যান্ড, এটা হচ্ছে 4টা লিগ্যান্ড কপারের সঙ্গে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত আছে, এই জন্য এই কপারের সন্নিবেশ সংখ্যা হচ্ছে 4, আয়রন হচ্ছে 6। তো যেই রকম এইভাবে তোমরা উদাহরণটা দিয়ে দিবে। আচ্ছা, আর শেষে যে প্রশ্ন ছিল একদম ইন্টারেস্টিং প্রশ্ন, এবং আমি খুব ভালো করে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ওইভাবে তোমরা দুজন যা লিখেছো আমি সেইভাবে আমি পাইনি। তো পাইনি বলেই এই জন্য প্রশ্নগুলো এই জন্য দেরি করছিলাম, যে সবাই থাকলে একসঙ্গে আলোচনা করি তো সবার জন্য সুবিধা হবে। তোমরা একটু ভালো করে এখানে বলার চেষ্টা করো। আমি কিন্তু বলেছিলাম যে রঙিনটা এখানে কেন হয় সেটা হচ্ছে একটা বিষয়, আর রঙিন হওয়ার যে ঘটনাটা ঘটে, যে কালকে একজন প্রশ্ন করছিল যে কিভাবে হয় বা রঙিন যৌগ মানে কেন তৈরি হয়। হ্যাঁ, এটা একটু কথা একটা ভিন্ন, যে কিভাবে হয় আমার ডিটেলস তোমাকে বর্ণনা করতে হবে। আর এই মৌলটা কেন রঙিন যৌগ তৈরি করে সেটা প্রশ্নটা উত্তরটা একটুখানি ভিন্ন হলে আমরা বলছিলাম শুধুমাত্র অবস্থান্তর ধাতুর পরমাণুগুলোই কিন্তু আসলে রঙিন যৌগ জটিল যৌগ তৈরি করতে পারে। কেন? যে তাদের অবস্থান্তর ধাতু কিন্তু নির্দিষ্ট করে বলা হচ্ছে, এখানে কিন্তু ডি ব্লক বলা হচ্ছে না, বলছে অবস্থান্তর ধাতু। তার মানে অবস্থান্তর ধাতুর একটা স্পেশাল কিন্তু ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারের কথা আমরা বলেছিলাম যে যোজ্যতা স্তরে তাদের স্থিতিশীল আয়নের যোজ্যতা স্তরে ডি অরবিটালটা ফাঁকা থাকে, আংশিক পূর্ণ থাকে। এই পূর্ণ থাকার জন্য তারা হচ্ছে অবস্থান্তর মৌল, আর এই অবস্থান্তর মৌলটাই আসলে রঙিন যৌগ বা জটিল যৌগ তৈরি করতে হয়। সে কিভাবে তৈরি করে সেটাই ছিল এখানে মানে কালকে হচ্ছে প্রশ্নের হচ্ছে ছিল। তো এখানে তোমাকে যেটা বলতে হবে, একজন এই যে 23 সে শুরুটা ভালো করেছে যে আসলে ডি অরবিটালের যে 5টা ইলেকট্রন 5টা শক্তি স্তর সেগুলো যখন তারা মানে যৌগ গঠন তৈরি করতে যায় না, সেই অবস্থায় আমরা ওই 5টা ডি অরবিটালকে আমরা নন ডিজেনারেট অবস্থা বলি।
যে একটা মোল, যেমন এখানে একটা চিত্র দিই তোমাদের, এখানে দেখানো হয়েছে যে ধরো এখানে এই হচ্ছে একটা আয়রন আয়নের কথা এখানে বলা হয়েছে, আয়রন একটা অবস্থান্তর মোল, যে আয়রন আয়নের ডি অরবিটাল অবস্থাটা এরকম, হয়তো এখানে ইলেকট্রন সংখ্যা কম বেশি আছে, সেটা ঠিক আছে, কিন্তু এই যে তারা এই অবস্থায় কিন্তু তারা কিন্তু যৌগ গঠন করে, শুধুমাত্র আয়ন তৈরি করেছে মাত্র। এই অবস্থায় যে 5টা অরবিটাল আছে, 5টা অরবিটালের শক্তিটা সমান, একে আমরা বলেছি ডিজেনারেট অবস্থা। যখন সে কোনো একটা লিগ্যান্ডের সাথে সংযুক্ত হয়ে যৌগ গঠন তৈরি করবে, অর্থাৎ জটিল আয়ন তৈরি করতে যাবে, তখন আমরা বলছিলাম যে কিন্তু তাদেরকে কি করতে হয়, যে কোনো মৌল অন্য মৌলের সাথে যৌগ তৈরি করতে গেলে কেন্দ্রীয় মৌল অর্থাৎ যার সাথে যুক্ত হবে তাকে কিছু এনার্জি নিতে হয়। তো যাই হোক, এনার্জি যখন নেয় তখন এই 5টা অরবিটাল আর এরকম থাকে না, 5টা অরবিটাল শক্তি এরকম একই রকম থাকে না। তখন কি হয়, এনার্জি নেওয়ার কারণে এই 5টা অরবিটাল দুইটা ভিন্ন শক্তি স্তরে ভাগ হয়ে যায়, সহজ কথায় যেটা আর কি, সেটা দেখো এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। দুইটা ভিন্ন শক্তি স্তরে, একদিকে দুইটা, একদিকে একরকম শক্তি আর একদিকে 3টা অরবিটাল, সেটা তার শক্তি আর এক রকম। তো এই দুইটা ভাগে ভাগ হলে এই দুইটা ভাগে মানে দুইটা শক্তি স্তরের শক্তি কিন্তু একই রকম না। যখন তারা লিগ্যান্ডের সাথে সংযুক্ত হতে যাওয়ার কারণে, এনার্জি নেওয়ার কারণে সমশক্তি অরবিটাল গুলো দুইটা ভাগে ভাগ হয়ে গেল, দুই ধরনের শক্তি বিশিষ্ট একটা দুইটা শক্তি লেভেল তার তৈরি করলো। তো এখানে যেহেতু দুই ধরনের শক্তি আছে, এই জন্য আমরা এই বেশি থেকে যদি কম যদি আমরা বিয়োগ করি তাহলে শক্তি একটা পার্থক্য আমরা পাবো। তো বলা হয়েছে যে এই যে পার্থক্য তৈরি হলো, এই অবস্থায় যৌগের দ্রবণে যখন দৃশ্যমান আলো এসে পড়ে তখন কি হয়, এই কথাটাই এইটাই হচ্ছে এই প্রশ্নগুলো আকর্ষণ। এটা যদি তোমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারো তাহলে তোমরা ভালো মার্ক পেয়ে যাবে। দেখো এখানে লিখছে এই যে নন ডিজেনারেট, যেটা বললেন যে পার্থক্য হয়ে যায়, তাহলে ওই অবস্থাটাকে আমরা বলেছি নন ডিজেনারেট অবস্থা। তো এই অবস্থা যৌগের দ্রবণে, দেখো এখানে পরিষ্কার করে বলা আছে, যৌগের দ্রবণে যখন আলো পড়ে তখন আলোর বর্ণালীর নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়। এখন এখানে এটাই হয়তো তোমরা বুঝে নেওয়ার বেশি এই কথাটার অর্থটি। এই কথাটার অর্থ হচ্ছে এরকম, এই যে আমরা পার্থক্য যে আমরা কথা বললাম, এই যে পার্থক্য, এই যে উপরের দিকে একরকম শক্তি, নিচের দিকে একরকম শক্তি, এই দুইটা শক্তি একই রকম না, কম বেশি হওয়ার কারণে পার্থক্য আসছে। এই পার্থক্য কতখানি সেটা আমরা হিসাব করে আমরা ব্যাখ্যাটা দেবো। যে এই যে পার্থক্য তৈরি হওয়ার পরে কিন্তু আলো পড়ছে, তখন কিন্তু আলোর কথা আমরা বলছি, তার আগে কিন্তু আলোর কথা আমরা বলছি না। তাহলে এই পার্থক্য তৈরি হওয়ার পরে, অর্থাৎ যখন লিগ্যান্ড সংযুক্ত হয় তখনই পার্থক্য তৈরি হয়। আর এই অবস্থায় যখন আলো পড়ে তখন এই যৌগটা কি করে, তখন ওই আলোরটা আমরা জানি, আলো তো অনেক রকম, 7 রকম হয়, এবং 7টা আলোর কিন্তু 7 ধরনের তরঙ্গ দৈর্ঘ্য আছে। আর এই 7টা আলোর শক্তি কিন্তু 7 রকমের, অবশ্যই এক রকমের কিন্তু না। এই এক রকমের না হওয়ার কারণে, 7 রকমের হওয়ার কারণে আমরা দেখবো কোনো না কোনো একটা আলোর সাথে কোনো একটা আলোর যে শক্তি তার সঙ্গে এই পার্থক্যটা মিলে যাচ্ছে। তাহলে আমরা এটা আমাদের চিন্তা করতে হবে যে যখন এই পার্থক্য তৈরি হয়, এই অবস্থা যখন দৃশ্যমান আলো পড়ে, সেই আলোর যে বিভিন্ন ধরনের শক্তি সম্পর্কিত যে বর্ণালীগুলো আছে, সেই বর্ণালীর কোনো একটার সাথে এই পার্থক্য শক্তির যখন একটা মানে ম্যাচিং হয়, অর্থাৎ মিলে যায়, যে এই পার্থক্য শক্তি আর ওই বর্ণালীগুলোর মধ্যে কোনো একটা শক্তি, এই দুইটা শক্তি একদম একই রকম হয়ে গেছে, তখন এই যৌগটা সেইটাকেই গ্রহণ করে, মানে যেটার সাথে মিলে যায় সেটাকেই গ্রহণ করে। আচ্ছা, এই পর্যন্ত মনে রাখো। তারপরে কি হলো, গ্রহণ করলো, কিন্তু অবশিষ্টটা কিন্তু আসলে অবশিষ্টটা কিন্তু কি বুঝাবা, ওই যে একটা গ্রহণ করলে আর বাকি 6টা না, আমরা ওই কথাটা বলবো না। আমরা বলবো হচ্ছে এখানে এই কথা, যে যাকে গ্রহণ করলো, দেখো এখানে বলছে আলোর যে বর্ণালী নির্দিষ্ট তরঙ্গের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়, মানে সেই কথাটাই এতক্ষণ বললাম, যে যার আলোর শক্তির সঙ্গে ওই পার্থক্য আলোর শক্তি একই রকম হয়ে যে মিলে যাবে, তাকে সে গ্রহণ করবে। তারপর কি হবে, তারপর বলছে যে ওই বর্ণালী, মানে যাকে গ্রহণ করলো তার ওই বর্ণালীর অবশিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের রং আমাদের চোখে প্রতিফলিত, অর্থাৎ যাকে সে গ্রহণ করলো তার সঙ্গে আরো একটা বর্ণালী ছিল, যেটাকে আমরা বলছি সম্পূরক, অর্থাৎ প্রত্যেকটা আলোর সম্পূরক আলো থাকে, অর্থাৎ যাকে ওই সম্পর্ক অর্থাৎ পরস্পর একটা ধরো আটা বিপরীত বলতে পারি, যে একজনকে গ্রহণ করলে বিপরীতটা আসলে প্রতিফলিত হবে, বা বিপরীতকে যদি গ্রহণ করে তাহলে এই আগেরটা প্রতিফলিত হবে। এই কথাটা এখানে আসলে মানে বলার চেষ্টা করা হচ্ছে। তাহলে আমরা বলছি কি, একজনকে গ্রহণ করলো এবং তার সাথে সম্পর্কটাকে আমরা এখানে বলছি অবশিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য। এখানে যাকে গ্রহণ করলো সে ছাড়া আরো 6 জন আছে, এই 6 জনকে কিন্তু এখানে বোঝানো হয় নাই, বলেছে যাকে গ্রহণ করলো তার যে সম্পর্ক সেটা হচ্ছে অবশিষ্ট। তাহলে সেইটা কি হয়, প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে, তখন আমরা দেখি। তো সেটি বলছে যে প্রতিফলিত হয়, অর্থাৎ অবস্থানটা ধাতুর জটিল আয়ন সেই বর্ণযুক্ত দেখায়, অর্থাৎ যেটা আমাদের চোখে আসে সেটি বর্ণযুক্ত দেখাবে। তাহলে আয়নের দৃশ্যমান বর্ণ
আয়ন দ্বারা শোষিত বর্ণের সম্পূরক হয়। এই যে এই কথাটি তোমাদের এতক্ষণে বোঝানোর চেষ্টা করলাম। একটা বোঝানোর চেষ্টা করলাম যে পার্থক্য তৈরি হলো, সেই পার্থক্যের সঙ্গে ওই 7টা বর্ণালীর যে বর্ণালীর শক্তির সঙ্গে ম্যাচিং হয়ে গেল বা সমান হলো, সে এই আয়নটা তাকে গ্রহণ করলো। আর তাকে গ্রহণ করার পরে তার সঙ্গে একজন ছিল সম্পূরক, সেটা আমরা বলছি সম্পূরক। তার সঙ্গে ছিল একজন ছিল সম্পূরক হিসেবে ছিল, সেই সম্পূরকটা প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসলো, তখন আমরা ওই সম্পূরকটাকে আমরা দেখছি। বাকি যে 6টা কথা তোমরা বলতে পারো যে স্যার একটা গ্রহণ করে আর 6টা, ওই 6টা কথা আমরা এখানে বলবো। আমরা শুধু বলবো যাকে গ্রহণ করবে তার সাথে সম্পূরক যেটা ছিল সেটা চোখে প্রতিফলিত হবে এবং তাকে আমরা দেখব। এখানে দেখা একটা উদাহরণ দিয়ে দিয়েছে যে সম্পূরকের একটা উদাহরণ দিয়ে দিয়েছে, যদি সবুজ বর্ণ শোষিত হয়। আমরা যদি মনে করি এখন আলোচনা বললাম যে এখন যে পার্থক্যটার কথা আমরা বললাম, সেই পার্থক্যর শক্তির সাথে সবুজ বর্ণের শক্তিটা যদি মিলে যায় তাহলে সে সবুজকে গ্রহণ করবে। সবুজকে গ্রহণ করে তাহলে কোনটা আমরা দেখবো, এখানে বলছে দেখো সবুজ, তবে দ্রবণের বর্ণ বেগুনি লাল হয়, অর্থাৎ সবুজ বর্ণের সম্পূরক আলোটা হচ্ছে বেগুনি লাল। তাহলে সবুজটাকে যদি গ্রহণ করে তার সম্পর্কটা হচ্ছে বেগুনি লাল, তাহলে আমরা দেখবো হচ্ছে বেগুনি। আবার যদি নীল বর্ণ গ্রহণ করে, নীলের সঙ্গে যদি মিলে যায় তাহলে নীলটাকেই গ্রহণ করবে, আর নীলের সম্পর্কটা হচ্ছে হলো কমলা, তাহলে আমরা কমলাটাই দেখবো। কি বিষয়টা কিন্তু এরকম না যে স্যার একটা গ্রহণ করলে বাকি 6টাকেই দেখবো, না না, আমার কথা ওইভাবে কিন্তু তোমরা কিন্তু ভাবার চেষ্টা করবে না। এখানে সম্পর্ক কথাটা তোমার মনে রাখা ছিল। তাহলে এটুকু যদি মনে রাখো তাহলে তোমরা খুব সুন্দরভাবে প্রশ্নের ব্যাখ্যাটা দিতে পারো। আশা করি তোমাদের হয়তো ক্লিয়ার এখন হয়তো হয়ে গেছে। আর যদি ক্লিয়ার না হয় আমাকে রেসপন্স করো, আমি আবারও বলবো কোথায় ক্লিয়ার হয়নি, তোমরা আমাকে একটু যদি বলো আমি আবার রিপিট করি। হ্যালো, জি স্যার, ক্লিয়ার হয়েছে তো? ইয়েস স্যার। আচ্ছা, আমি তো মনে করি যে আসলে এর সাথে ভেঙে এর সাথে আর সহজভাবে ধারণা দেওয়া আমার মনে হয় আর সম্ভব হবে কি। তারপর তোমরা চেষ্টা করো, যদি অন্য কোনো কথা থেকে কোনো উৎস থেকে তোমরা যদি ব্যাখ্যাটা শুনতে চাও তোমরা শুনে নিয়ে, যদি ক্লিয়ার নাও হয় আবার তোমরা ক্লিয়ার করে নিতে পারো। তো এই ছিল গতকালের প্রশ্ন এবং আলোচনা। এখন আমরা এই ছোট্ট একটা প্রশ্ন আলোচনা করি। আমরা এই তোমার এই গ্রুপ প্রশ্নের আলোচনা আমরা বাদ দিয়ে দেবো। এরপর আমরা আলোচনা করবো হচ্ছে পর্যাবৃত ধর্মাবলী। তো যাই হোক, এখানে জটিল আয়নটা কিভাবে তৈরি হয় সেই প্রশ্নটি তোমাদের একটুখানি বলে, টাইমও শেষ হয়ে গেছে, আর কয়েক মিনিট আছে, হয়তো প্রশ্নটা শেষ করতে পারবো মনে হয়। জটিল আয়নটা কি হবে? তো জটিল আয়নটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমরা আসলে এই আগে কিন্তু কথার অনেকটা বলাই হয়ে গেছে যে জটিল আয়ন অবস্থান্তর ধাতুর এই মৌলগুলো জটিল আয়ন তৈরি করবে। আর জটিল আয়ন তৈরি হওয়ার জন্য কি লাগবে? আমরা যেহেতু অবস্থান্তরের কথা বলছি, আমরা বলছি যে এই আয়নের যোজ্যতা স্তরে আসলে একাধিক ফাঁকা ডি অরবিটাল থাকে বা ডি অরবিটালগুলো আংশিক পূর্ণ থাকে। তাহলে আংশিক পূর্ণ হলে আমরা কিন্তু মানে যে স্বনির্ভর সংখ্যার ওখানে গিয়ে সংখ্যার সংজ্ঞা যেদিকে গিয়ে বলছিলাম যে অবস্থান্তর বা কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে লিগ্যান্ড যখন সংযুক্ত হয় সন্নিবেশ বন্ধনের মধ্যে। সন্নিবেশ বন্ধনটা কি? সন্নিবেশ বন্ধন হচ্ছে যে এই যারা বন্ধন গঠন করে তাদের মধ্যে একজনই ইলেকট্রন দেয়, আরেকজন ইলেকট্রন দেয় না, আরেকজন শুধু শেয়ার করে। তাহলে একজনই ইলেকট্রন দিবে, কয়টা দিবে? 2টা ইলেকট্রন দিবে। আর আরেকজন কি করবে? শুধু শেয়ার করবে। তাহলে তোমরা সমযোজী বন্ধন তৈরির ক্ষেত্রে তোমরা জানো যে না, 2টা মৌল অংশগ্রহণ করে বন্ধন গঠনে, দুজনই একটা একটা করে ইলেকট্রন দিয়ে একটা জোড় তৈরি করে, সেই জোড়ের উপর দুজনের সমান অধিকার তারা বজায় রাখতে পারে। এই সমান অধিকার বজায় রাখা মানে ওটাই হচ্ছে একটা আকর্ষণ বল, ওটাই হচ্ছে বন্ধন, সেটা কেমন সহজ। আর এই সন্নিবেশ বন্ধনের ক্ষেত্রে বলা হচ্ছে না, দুইজনের মধ্যে একজন ইলেকট্রন দিবে। তার একজন কয়টা দিবে? অবশ্যই 2টাই দিতে হবে, কারণ দুইটা ইলেকট্রন ছাড়া 2টা ইলেকট্রন ছাড়া বন্ধন তৈরি হবে না। তাহলে এখানে বলছি সন্নিবেশ বন্ধন তৈরি হওয়ার শর্ত হচ্ছে 2টা পরমাণুর মধ্যে একজন দাতা হিসেবে কাজ করে আর একজন গ্রহীতা হিসেবে কাজ করে। এই একজন দাতা, সেই দাতাটাকে আমরা বলছি হলো লিগ্যান্ড। যে পরমাণুটি ইলেকট্রন দেয় তাকে আমরা সাধারণত লিগ্যান্ড বলি, আর যে গ্রহণ করে তাকে আমরা গ্রহীতা বলি। তো এখানে এই কেন্দ্রীয় ধাতব আয়ন এখানে গ্রহীতা হিসেবে কাজ করবে। তো যাই হোক, এখানে তাহলে কে কটা, অর্থাৎ যার যতটুকু স্পেস থাকবে, যে আয়নের তোমার স্পেসের উপরে ভিত্তি করে তারা ওই তোমার লিগ্যান্ডগুলোকে তারা স্থান দেবে। দেখো এখানে একটা জটিল আয়নের এখানে একটা সব মানে উদাহরণ এখানে দেওয়া হয়েছে যে আয়রনের ডি অরবিটালের অবস্থাটা ছিল এইরকম। যখন স্যার এটা কি সংকরণ করে বের করা হয়েছে? না না, এখানে বিষয়টা অন্যরকম। তোমরা এতটা এখানে ডিপলি এখানে যাওয়ার চেষ্টা করলে উল্টাপাল্টা হয়ে যাবে। তোমরা আগে নর্মালি আগে বোঝার চেষ্টা করো যে আয়রন যখন আয়ন তৈরি হয় তার এই ডি অরবিটাল ঘটনটা থাকে এরকম। দেখো ডি অরবিটালে কিন্তু প্রত্যেকটাতে কিন্তু ইলেকট্রন আছে, একটাতে কিন্তু 2টা ইলেকট্রন আছে, তাই না? আচ্ছা, তো যখন সে লিগ্যান্ডের সাথে সংযুক্ত হবে, আমরা কিন্তু বলছিলাম যে জটিল আয়নের সন্নিবেশ সংখ্যার সংজ্ঞাতে কিন্তু বলছিলাম যে কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে লিগ্যান্ডগুলোর সন্নিবেশ বন্ধন দ্বারা
সংযুক্ত হয়ে যে জটিল অবস্থা তৈরি করে সেটি ছিল জটিল আয়ন। আর এই জটিল আয়নের সঙ্গে আরেকটা মৌল সংযুক্ত হয়ে তখন সেই যৌগটা হয় জটিল যৌগ। তো এই যে জটিল আয়ন তাহলে সন্নিবেশ বন্ধন, তাহলে এখন ডি অরবিটালকে যদি তুমি অংশগ্রহণ করাতে চাও, বা এখানে সন্নিবেশ বন্ধন তৈরি করা সম্ভব না, কেন? যে ডি অরবিটালের প্রত্যেক একটার সাথে দুটো ইলেকট্রন আছে, এটা তো সম্ভবই না। আর বাকি চারটাতে কিন্তু একটা চারটা ইলেকট্রন আছে। তো এই চারটা ইলেকট্রন বড় জোর একটা মৌলের সঙ্গে সমযোজী বন্ধন তৈরি করতে পারে, যে আয়রন একটা দিল আর একটা মৌল একটা দিল, আর আয়রন আরেকটা দিল আর একটা মৌল আরেকটা দিল, সেটা সম্ভব। কিন্তু সন্নিবেশ বন্ধন তৈরি করতে গেলে আয়রনকে এই জায়গাগুলো ফাঁকা রাখতে হবে। ফাঁকা রাখলে ওই যার সাথে সন্নিবেশ বন্ধন সে যুক্ত হবে সে দুইটা ইলেকট্রন দিবে, আর এই ফাঁকা জায়গাগুলোতে যেমন যে নিচে দেখানো হয়েছে ফাঁকা জায়গাগুলোতে এইভাবে দুইটি ইলেকট্রন স্থান দিতে হবে। কারণ আয়রন হচ্ছে গ্রহীতা, আয়রন শুধু গ্রহণ করবে, আয়রন কিন্তু ইলেকট্রন দিতে পারে না। তো যখন সে লিগ্যান্ডের সাথে সংযুক্ত হতে যায় তখন আমরা বলছিলাম যে কোনো পরমাণু অন্য পরমাণুর সাথে যৌগ তৈরি করতে গেলে তাকে কিছু এনার্জি নিতে হয়। যখনই এনার্জি নেয় তখন এই ইলেকট্রনগুলো সেই এনার্জির কারণে কি হয়, তাদের মধ্যে পেয়ার হয়ে যায়। পেয়ার হয়ে গেলে যত চারটে ইলেকট্রন আছে, তাহলে এই দুইটা করে পেয়ার হলে তাহলে আমরা দেখব যে এই যে ছটা, এখানে দুইটা আর এই চারটা ছয়টা, যে ছটা মানে একটা দুইটা তো পেয়ার আছেই, আর এই চারটা দুইটা পেয়ার হয়ে যায়, এই জন্য যে তিনটা পেয়ার হয়ে যায়, 3 দুগুণে 6টা। তাহলে এই ইলেকট্রনগুলো এনার্জি দেওয়ার কারণে এইভাবে তারা একদম মানে পেয়ার হয়ে গেল। আচ্ছা, পেয়ার হয়ে গেলে তা বাকি দুইটা অরবিটাল কিন্তু ফাঁকা হয়ে গেছে। এই বাকি দুটো অরবিটাল এবং বহিস্থ স্তরের আরো কয়টা, আরো চারটা, একটা হচ্ছে 4s আর হচ্ছে 4p, আরো চারটা অরবিটাল তো ফাঁকা আছেই। তখন এই যে চারটা আর এই দুইটা, এই 6টা অরবিটাল তখন আয়ন ইউজ করে কি করে, এই 6টা সায়ানাইড আয়নের সাথে সংযুক্ত হয়। প্রত্যেকটা সায়ানাইড আয়ন কিন্তু 2টা করে ইলেকট্রন দিচ্ছে। এই জন্য এখানে 6টি দেখিয়েছে, এই 6টা দেখিয়েছে। এবং দেখো পাশে তার অবস্থাটা কেমন হয়, পাশে তার অবস্থাটা হয় হচ্ছে এরকম। আচ্ছা, আর এই যে অ্যারো চিহ্ন, হ্যাঁ সন্নিবেশ বন্ধন লেখা, এটা হচ্ছে নিয়ম। আমরা নর্মালি সহজে বন্ধন দেখলে শুধু একটা টান দিলে হয়ে যাচ্ছে, কিন্তু সন্নিবেশ বন্ধন দেখানো, যেমন হাইড্রোজেন বন্ধন আমরা ওখানে দেখেছিলাম, ওখানে সাধারণ টান দিয়ে হাইড্রোজেন বন্ধন দেখানো হয় না, ওখানে ডট ডট চিহ্ন দিয়ে দেখাতে হয়। এখানে সন্নিবেশ বন্ধন অ্যারো চিহ্ন দেখা হয়। অ্যারোটা কোন দিকে, যে গ্রহীতা তার দিকে অ্যারো চিহ্নটা থাকবে, আর দাতা থেকে গ্রহীতার দিকে অ্যারো চিহ্নটা থাকবে। তাহলে এখানে সায়ানাইড দাতা, এই জন্য দেখো এই সায়ানাইড থেকে আয়রনের দিকে কিন্তু অ্যারো চিহ্নটাকে আর ইন্ডিকেট করে। তার মানে এখানে সায়ানাইড হচ্ছে দাতা আর আয়রন হচ্ছে গ্রহীতা। তো এইভাবে ইলেকট্রন শেয়ার করে একটা জটিল একটা অবস্থা তৈরি হলে এই জটিল অবস্থাটাকে আমরা হচ্ছে জটিল আয়ন। স্যার, হ্যাঁ বলো। ফ্যারাডেটের ভিতরে যে রোমান সংখ্যা দিয়ে চিহ্ন করা লাগে, ওটা কি করলে হবে না করলে হবে? রোমান সংখ্যা দিয়ে যে চিহ্নটা করা লাগে, রোমান শূন্য দিয়ে কি চিহ্ন? ওই যে আয়রনের চার্জ কত সেটা? হ্যাঁ স্যার, এই যে হেক্সোসায়ানো ফ্যারেড, এখানে যে আয়নটা ওইটার কথা বলতেছি। না, ওটা তুমি এই যে যখন এই যে আয়রনটা লিখছো না, এই যে আয়নটা লিখছো না, তো এখানে তুমি ব্র্যাকেট দিয়ে তুমি 2 লিখতে পারো, কারণ এখানে আয়রনের চার্জ হচ্ছে 2। এইভাবে তুমি লিখতে পারো। সেই ক্ষেত্রে তুমি রোমান সংখ্যা দিয়ে এইভাবে, অর্থাৎ কেন্দ্রীয় ধাতব আয়নের চার্জ কত সেটা তুমি রোমান সংখ্যা দিয়ে তুমি দেখাতে পারো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হলো